বলার জন্য উপস্থিত হয়েছেন। তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য যিনি আমাদের মাঝে রয়েছেন, অস্টের সাবেক অ্যালুমনি এবং বর্তমানে বর্তমানে যিনি এনওসিস সলিউশনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন, আমাদের সকলের প্রিয় আলম খান ভাইয়া। এবং একই সাথে উপস্থিত রয়েছেন বর্তমানে যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সেফালো বাংলাদেশ লিমিটেডে কর্মরত রয়েছেন, সোহাইব আহমেদ ভাইয়া। এবং আরো উপস্থিত রয়েছেন সোহাম সাউন্ড ভাইয়া, যিনি বর্তমানে রিমোটলি ওয়েব টেকনোলজি লিমিটেডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এবং আমাদের রিসেন্ট যিনি ভিপি ছিলেন পারভেজ আহমেদ ভাইয়া, যিনি বর্তমানে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সেফালো বাংলাদেশ লিমিটেডে কর্মরত রয়েছেন, তিনিও আজকে আমাদের গেস্ট স্পিকার হিসেবে রয়েছেন। আজকের এই এক্সপ্লোরিং সিটি অ্যান্ড ডেপ এ ফ্রেশার জার্নি এই ব্যাপারে সর্বপ্রথম যিনি আলোকপাত করবেন, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা এখানে প্রায় অনেকজন উপস্থিত আগ্রহ দেখাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের আলম খান ভাইয়া। এই মুহূর্তে তিনি আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভাই। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা কি অবস্থা সবার? এখানে সবাই কি 1112 নাকি আরো সিনিয়র আছে? ভাইয়া, ক্লাবের যারা সাব এক্সিকিউটিভ আছে বা পোস্ট হোল্ডার আছে, ওরা মেবি 2 এ পর্যন্ত আছে, আর ম্যাক্সিমামই হচ্ছে 1112। আচ্ছা, ফার্স্ট ইয়ার। জি ভাইয়া, ফার্স্ট ইয়ার। আচ্ছা, ফার্স্ট ইয়ার যারা আছে তাদের কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা 1 আছে তাদের সাথে মনে হয় অলরেডি ক্লাস একবার কথা হয়েছে। 1-2 বা সিনিয়র তাদের সাথে হয়তো দেখা হয়নি ওইভাবে আমার। আচ্ছা, শাকিল ভাই কি জয়েন দিবে বলছে? জি ভাইয়া, উনি কনফার্ম করতে যে 8:30 থেকে অথবা 40 দিকে জয়েন হবে। আচ্ছা, জয়েন করবে শিওর। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আজকে আমাদের এই সেশনের মেইন যে সেটা হচ্ছে আসলে আমাদের যেই জুনিয়র স্টুডেন্ট যেমন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা আছে তাদেরকে আসলে এই প্রোগ্রামিং কন্টেস্ট কি এবং প্রোগ্রামিং কন্টেস্টের সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, প্লাস এই প্রোগ্রামিং কন্টেস্ট কিভাবে জব লাইফে আমাদের আসলে হেল্প করবে সেই সম্পর্কে আসলে আইডিয়া দেওয়ার জন্য। সো আমি আসলে আমার একটা পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি OCSC 40 ব্যাচের। আমার নাম হচ্ছে আলম খান। আমি কারেন্টলি হচ্ছে এনওসিস সলিউশন নামে একটা সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো আমি বের হয়েছিলাম হচ্ছে 2022-এর এপ্রিলের সময় আমি বের হয়েছিলাম পাস করে। সো অলমোস্ট 2.5 বছরের বেশি টাইম হয়েছে আমি জব করতেছি। আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিং কি এই সম্পর্কে তো আশা করি সবার আইডিয়া আছে, রাইট? কেউ কি এখানে আসো? যে আমরা একটু এই সেশনটা একটু ইন্টারেক্টিভ সেশন করার ট্রাই করি, যে চুপ থাকবো না এরকম না, সবাই কোনো কোশ্চেন থাকলে ওরকম কোশ্চেন করবো, প্লাস আমি যদি কোনো কোশ্চেন করি সবাই একটু রেসপন্স করবো, তাহলে দেখা যাবে সেশনটা আসলে অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আর আমরা তো তোমাদের সিনিয়র ভাই অলমোস্ট, তাই না? সো একদম ফ্রি মাইন্ড দিয়ে সব কথা বলবো, সবকিছু, যদি কারো কোনো এরকম কোশ্চেন থাকে। আশা করি কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে সবারই ভালো আইডিয়া আছে। তো এটা আসলে কি আমরা হচ্ছে যেই প্রবলেম সলভিং যেটাকে বলি, আসলে আমাদের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে, আমরা ওই কোয়েশ্চেন গুলোকে সলভ করব আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সেটা সি হতে পারে, C++ হতে পারে, বা পাইথন, জাভা, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো এই ল্যাঙ্গুয়েজে আমি হচ্ছে আমার যে সমস্যাটা দেওয়া থাকবে সেই সমস্যাটাকে আমি সমাধান করব, করে আমি হচ্ছে সাবমিট করব। কোথায় সাবমিট করব?
যেখানে আসলে কন্টেস্টটা হচ্ছে বা কিছু একটা হচ্ছে কম্পিটিশনটা, তো ওইখানে আমি সাবমিট করবো। তো এটা হচ্ছে আমি একা তো করবো না, আমার সাথে আরো অনেক মানুষ এই কন্টেস্টে পার্টিসিপেট করবে। তো যে আগে বেশি আগে সাবমিট করতে পারবে তার হয়তো ভালো র্যাঙ্ক থাকবে। এই সাবমিশনের বেসিস আর কি, যে যত আগে সলভ করতে পারবে তার র্যাঙ্কিংটা তত ভালো হবে। এরকম বেসিসে আমরা আসলে এই র্যাঙ্কিং গুলো করি। এবং এটাতে শুধু একটা প্রবলেম থাকে না, অনেকগুলো প্রবলেম থাকে। ধরো যে 10টা 12টা এরকম প্রবলেম থাকে, যারা যারা হচ্ছে আগে আগে সলভ করতে পারে, বেশি সলভ করতে পারে, তাদের র্যাঙ্কিংটা একটু আগে থাকে। আর যারা একটু কম সলভ করতে হবে তাদের র্যাঙ্কিং কম থাকে। সো এই কম্পিটিশন গুলো করে আমার লাভ কি হচ্ছে, আমাদের দেখো যে সিএসসি লাইফে হচ্ছে সবারই অনেক বেশি কোডিং করা লাগে, সবকিছুতে দেখবা কোডিং। যারা 1-on-1 করতেছে তারা তো একটু দেখতেছে যে সি, তারপর 1-2 তে দেখবা যে গেম বানানো হচ্ছে সি দিয়ে। আমাদের সময় ছিল, এখন আছে কিনা আমি জানি না, থাকার কথা। তারপর 1-2 তে দেখবা জাভা ল্যাব আছে, 2-1 এ দেখবা যে হচ্ছে তোমার ডাটা স্ট্রাকচার, 2-2 তে অ্যালগরিদম, মানে এই কোর্স গুলো আসলে রিলেটেড। এরপর দেখবা যে ডেভেলপমেন্টের অনেক কোর্স আছে, তোমাদের ওয়েবসাইট বানানো লাগে, অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো লাগে। তো এই সব কিছু বানাতে গেলে তোমার আসলে যেটা কোড করতে হবে, সেই কোড করার জন্য বিভিন্ন লজিক বিল্ড আপ করতে হবে। দেখ আমরা যেরকম ইফ এলস লিখি, এরকম এই প্রত্যেকটা কোডে তো আমাদের আসলে বিভিন্ন লজিক লেখা লাগে। সেই লজিক গুলো যে চিন্তা করা লাগে যে আসলে লজিকটা কিভাবে লিখবো। দেখো যে তোমার একটা ফ্রেন্ডের লজিক লিখতে 20 মিনিট সময় লাগে, আর তোমার একটা সময় লাগে 1 মিনিট। এরকম তোমার ব্যাচে দেখবা যে অনেকের একটু টাইমটা একটু ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে যার লজিক ডেভেলপমেন্ট স্কিল বেটার সে হচ্ছে তত ভালোভাবে লিখতে পারে, আর যার লজিক ডেভেলপমেন্ট স্কিল যত খারাপ সে হচ্ছে চিন্তা ভাবনা করে ওইটাকে কোডে লিখতে কনভার্ট করতেই তার অনেক সময় লেগে যায়। অনেক সময় অনেকে হচ্ছে কি প্রবলেম পড়ে হচ্ছে বুঝতে পারে যে কি তোমাকে কি করতে হবে, কিন্তু সেটা কোডে লিখতে পারে না। এই সমস্যাটা অনেক আমি দেখছি অনেকেরই, যে আমি বুঝছি আমার কি করা লাগবে কিন্তু আমি কোড করতে পারি না। তো এরকম সমস্যাগুলোর জন্য আর কি আমার এই, আমি যদি আউট ভাবে হচ্ছে যে আমি বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে করি, বিভিন্ন প্রবলেম সলভিং স্কিল আমার ডেভেলপ করা থাকে, তাহলে আমার এই জিনিসগুলো হয় না। সো এর কথাটার জন্য বললাম যে আমাদের ভার্সিটি যে বিভিন্ন কোর্স, এগুলো তো আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আগে থাকতে পারি। আর আমি আসলে ব্রডার লেভেলে যদি চিন্তা করি, আসলে আমরা ওই পার্সপেক্টিভ থেকে আসি যে যারা হচ্ছে বিভিন্ন ভালো টপ ওয়ার্ল্ডের সফটওয়্যার কোম্পানিগুলোতে আছে, ম্যাক্সিমামই হচ্ছে দেখা যায় হচ্ছে এই যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে তারাই। সো বিভিন্ন জায়গায় দেখবা গুগল, ফেসবুক, যেটা আমাদের আজকে সেশনেই এক ভাই জয়েন করবে, উনি হচ্ছে মেটাতে জব করে কারেন্টলি। সো উনি এক মিনিট, সো উনি হচ্ছে মেটাতে জব করে। সো উনি হচ্ছে আমাদের আজকে সেশনে জয়েন করবে আর একটু পরে মনে হয়। সো ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করি, উনি হয়তো বা ওনার লাইফের ওই এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে সবার সাথে। সো এই যে বড় বড় কোম্পানিগুলোতে, ওই সব কোম্পানিগুলো আসলে চায় যে তুমি হচ্ছে একটা ভালো প্রোগ্রামিং নলেজ আছে। সো যে কোনো এই যে যাদের এই লজিক ডেভেলপমেন্ট স্কিল বা প্রোগ্রামিং স্কিল থাকে, তারা আসলে যে কোনো কিছু করতে পারে। যে কোনো একটা প্রবলেম তার কাছে দিবে, সেই ইনস্ট্যান্ট ওটা শিখে আবার ওইটাকে সলভ করতে পারে। যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে তাদের হচ্ছে এই ক্যাপাবিলিটিটা খুব ভালোভাবে থাকে, কারণ তারা আসলে এই জিনিসগুলোর ভাবে এই জিনিসটাতে খুব বেশি ট্রেন্ড হয়ে যায় যে আমার আসলে নতুন নতুন প্রবলেম আসবে, আমি এটাকে কিভাবে রিয়েল লাইফ প্রবলেমকে আমি হচ্ছে কোডে কনভার্ট করতে পারি এবং কোডের দিয়ে আমি হচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করতে পারি। এই জন্য হচ্ছে বড় কোম্পানিগুলো সবাই হচ্ছে এটাই চায় যে হচ্ছে যাদের আসলে প্রোগ্রামিং নলেজটা ভালো, এবং তাদেরকে বেশি হায়ার করে। আর ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলোর কথা বললাম, ওদের হচ্ছে যে ইন্টারভিউ রাউন্ডটাই থাকে 6-7 স্টেপে। সো এই 2-3টা স্টেপ থাকে তোমার কোডিং এই। সো তোমার ওই স্টেপ গুলো পাস করতে হবে অবশ্যই ভালো কোনো কোম্পানিকে ক্র্যাক করার জন্য। সো এই জন্য অবশ্যই তোমার যদি ওরকম লেভেলের টার্গেট থাকে যে আমি বড় বিগ কোনো কোম্পানিতে জয়েন করার ট্রাই করব, অবশ্যই আমার হচ্ছে প্রোগ্রামিং স্কিল খুব ভালো হইতে হবে। এবং আমার এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যেটা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি ওরকম র্যাঙ্কিং থাকে, তাহলে এটা খুব ভালো যে হচ্ছে আমি জব রেফারেল পাওয়া যাবে। ইন্টারভিউ কিন্তু সবাই দিতে পারে না, বড় কোম্পানি ইন্টারভিউ কিন্তু সবার কাছে আসে না। সো তোমার যদি ওরকম হিস্টোরি থাকে যে তুমি অনেক ভালো কন্টেস্টেন্ট, অনেক ভালো প্রোগ্রামিং কন্টেস্ট করছো বা রেজাল্ট অনেক ভালো, এরকম যারা আছে তাদেরকে আসলে ডাকা হয় এর জন্য, ইন্টারভিউর জন্য। সবাই আসলে ইন্টারভিউ পর্যন্ত যাইতে পারে না, ইন্টারভিউ পর্যন্ত যাওয়াও একটা যোগ্যতা বড় কোম্পানিগুলোতে, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব পাওয়ার জন্য। আর ন্যাশনাল কোম্পানি, বাংলাদেশের যদি কোম্পানিগুলোর কথা বলি, বাংলাদেশের টপ কোম্পানিগুলো সবাই হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপার হায়ার করে হচ্ছে যারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে ভালো, যাদের হচ্ছে প্রোগ্রামিং স্কিল ভালো। সো বাংলাদেশের সব কোম্পানিতেই, বড় কোম্পানিগুলোতেই হচ্ছে তোমার ইন্টারভিউ প্রসেসে এই তোমার বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্ট রিলেটেড প্রবলেম গুলো দেয়, বিভিন্ন কোড গুলো দেয়,
ইন্টারভিউ টেস্টে, যেগুলো হচ্ছে যারা কন্টেস্ট করে তারা হচ্ছে পারে, তারা হচ্ছে ওগুলো ইজিলি সলভ করতে পারে এবং এই জন্য জবটা তাদেরই হয়। এবং ইন্টারভিউ কলের জন্য দেখা যায় সবাইকে তো ডাকে না, বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে সিএসসি গ্রাজুয়েট অনেক বেশি কম্পারেটিভলি, তো সবাই আসলে ডাক পায় না ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউ যে সিভি দেখে বাছাইটা হবে, ওই বাছাইটাও আসলে হয় হচ্ছে তোমার তুমি কি কি প্রজেক্ট করছো ভার্সিটিতে সেটার উপর, তুমি কন্টেস্টে কি কি ভালো রেজাল্ট করছো সেটার উপর। অনেক সময় যে অনেকে আছে হচ্ছে যে খুব ভালো কন্টেস্ট করে নাই কিন্তু অনেক ভালো প্রজেক্ট করছে, এরাও হচ্ছে একটু বাংলাদেশের কোম্পানিগুলোতে ডাক পায়, কারণ তার প্রজেক্ট দেখে, অনেক ভালো প্রজেক্ট করতে দেখে। সো এটাও একটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটাও একটা ভালো পয়েন্ট যে হচ্ছে অনেক ভালো, খুব ভালো সিপি নলেজ না থাকলেও যদি মোটামুটি খুব ভালো ডেভেলপমেন্ট নলেজ থাকে তাহলে সে হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলোতে ভালো স্যালারিতে আসলে জব পাওয়া যায়। আচ্ছা, স্যালারির কথা যদি বলি, বাংলাদেশের এখন কারেন্ট বিগ কোম্পানিগুলোতে সবগুলোতেই মোটামুটি বেস স্যালারি 50, ভালো কোম্পানিগুলো 50 থেকে শুরু হয়, কয়েকটা কোম্পানি আরো বেশি, একদম বেস স্যালারি যে ফার্স্ট গ্রাজুয়েট যারা গ্রাজুয়েট করে যারা ঢুকে কি তাদের 65, তারপর 70, 75 এরকম হচ্ছে অনেকগুলো কোম্পানি দেয়। আর লাইক আরো এটা যদি এক্সেপশনাল কেস হয় হয়তো বা আরো বেশি পাইতে পারো জয়নিং এ। আর অনেক 2-3 বছর পরে এটা হয়তো বা 1 লাখ 6 ডিজিট ক্রস করবে আর কি। এটা মোটামুটি বাংলাদেশের সব কোম্পানিগুলোতে এটা হয়। আর খুব ভালো ডেভেলপার হইলে সেটা আছে যে জয়নিং এ হয়তো বা ওরকম স্যালারি পাইতে পারো, এটা আসলে খুব রেয়ার কেস আর কি। আর অনেক জায়গায় দেখবা হচ্ছে এরকম কোম্পানিগুলোতে তোমরা ইন্টারনেটে বিষয় দেখতে পারবে যে ইন্টার্ন নিচ্ছে ফ্রি, কোনো টাকা পয়সা দিচ্ছে না, আবার দিচ্ছে 5,000 টাকা নাহলে 10,000 টাকা, এরকম কোম্পানিও আছে। এটা ডিপেন্ড করে আসলে তোমার উপর, তুমি যদি 10,000 টাকার জবের কোম্পানিতে ঢুকতে চাও তাহলে ওটা তোমার ইচ্ছা। তুমি যদি নিজেকে 10,000 টাকা লেভেলের কোম্পানির জন্য ক্যাপেবল মনে করো, ওভাবে তুমি 4 বছর নিজে পড়ালেখা করে আসো তাহলে ওইটাতে জয়েন করবা। বাট যদি তুমি ভালো কন্টেস্ট করে আসো, ভালো লেভেলে ইয়ে করছো, তাহলে তোমার জব নিয়ে চিন্তাই করা লাগবে না। দেখবা যে এমনি তোমাকে দেখবা যে আমাদের সময় যেটা চালু ছিল যে বিভিন্ন কোম্পানি থেকে আসলে ওই সিভি গুলা চাইতো, বা এখন এটা চালু আছে যে যারা একটু বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা আসলে 4-2 তে থাকতেই জব হয়ে যায়। যেমন এবার যারা 4-2 থেকে বের হয়েছে 2জন কম্পিটিটিভ প্রোগ্রামার, তারা কিন্তু 2-3 জন যারা ছিল সবাই কিন্তু জব পেয়ে গেছে সাথে সাথে, তার আগে কিন্তু সবার জব হয়ে গেছে। এটা অনেক আগ থেকে হয়ে আসতেছে, অস্টে যারা কম্পিটিটিভ প্রোগ্রামার থাকে তাদের সবারই এটা হিস্টোরি যে রেজাল্টের আগে সবার জব হয়ে যায় বাংলাদেশে আর কি অ্যাটলিস্ট। আর দেশের বাইরে যদি যাও চিন্তা করতে সেটার জন্য হয়তো আরো প্রিপারেশন নেওয়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে, সেটা আরো পরের হিসাব, সেটা সবাই পরেই করে, আগে হচ্ছে বাংলাদেশে কোথাও হয়তো বা জয়েন হয়ে থাকে। সো এটা আসলে প্লাস পয়েন্ট যে বাংলাদেশের কোম্পানিগুলো ক্র্যাক করার জন্য অ্যাটলিস্ট মোটামুটি লেভেলের আসলে সিপি নলেজ থাকা লাগে। আর যদি ভালো ডেভেলপার হও তাহলে অন্য হিসাব। সো আমরা আসলে কিভাবে আসলে এই ভার্সিটি লাইফে কিভাবে আমরা প্রোগ্রামিং করছি, অস্টে আমাদের সময় যেটা ছিল অনেক বেশি প্যারা আর কি, তোমাদের সময় এটা ফিল করার কথা যে অনেক বেশি ঝামেলা, কুইজ থাকে, ল্যাব থাকে, তারপর অনলাইন থাকে, এত কিছু পাশাপাশি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করব এই নলেজটা, এই ইচ্ছাটা আসলে থাকে না। সো আসলে সবকিছু ম্যানেজ করা পসিবল। ভার্সিটির পড়া তো আসলে সবাই প্রতিদিন এসে রাতে পড়ো না, এরকম তো কখনোই হয় না। খুব কম স্টুডেন্টই আছে যে আসলে ভার্সিটিতে আজকে যা পড়েছে রাতে বাসায় গিয়ে উঠে আজকেই পড়ে ফেলবো। এটা যেটা হয়, আমরা হয় কুইজের আগে রাতে পড়ি, সেমিস্টার ব্রেকে পড়ি, পিএল এ পড়ি, আর পরীক্ষার আগে একটু ভালো মতো পড়ি, এভাবে আসলে আমরা কাটাই। খুব কম স্টুডেন্ট আসলে যে প্রতিদিনের পর প্রতিদিন পড়ে। তো তুমি যদি প্রতিদিন অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা করে আসলে প্রোগ্রামিং এর পেছনে টাইম দাও তাহলে দেখবা যে হচ্ছে এটা খুব একটা বেশি সময় লাগতেছে না। প্রতিদিন রাতে তুমি অ্যাটলিস্ট প্রতিদিন 2টা বা 3টা করে প্রবলেম সলভ করো, দেখবা যে অনেক সময় আমার আসলে এই জিনিসটা নিয়ে চিন্তাই করা লাগে না যে আমি আসলে ভার্সিটির কুইজে পড়াবো নাকি আমি আসলে কন্টেস্ট প্রোগ্রামিং এগুলো নিয়ে চিন্তা করবো। সো আমার সবাই আসলে ফ্রি টাইম থাকি, সবাই আসলে দেখো যে অনেক বেশি গেম খেলি। এখন তো আসলে এই জিনিসটা খুবই বেশি হয় আর কি, যে সবাই অনেক গেম খেলে ইন্টারনেটে। তো এই জিনিসটা যদি আমি একটু কমাই, আমি যদি ওই টাইমটা যদি 30 মিনিট বা আধা ঘন্টা যদি আমি হচ্ছে প্রোগ্রামিং এর জন্য ইয়ে করি, তাহলে হচ্ছে যে আমার এই চিন্তা কিন্তু করা লাগতেছে না যে আমি আসলে কুইজের পড়া বাদ দিয়ে আমি কন্টেস্ট করতেছি, আমি সেমিস্টারের জন্য রেজাল্ট খারাপ করতেছি কন্টেস্ট করতে গিয়ে, এই জিনিসটা কিন্তু চিন্তা করা লাগে না। এবং যারা আসলে এই কন্টেস্ট্যান্ট আছে তাদের রেজাল্ট কিন্তু সবার খুবই ভালো। অত মানে আমার রেজাল্টের কথা বলি, আমার রেজাল্ট কিন্তু এভারেজ টাইপের, মানে খুব খারাপ না বা খুব বেশি একদম ভালো না। সো এটা আসলে মেনটেন করা খুবই পসিবল। অনেক প্রোগ্রামার আছে যে আমাদের একজন সিনিয়র স্যার ছিল, মানে তোমরা পাইছো কিনা, শিবলি স্যার, উনি কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছিল যে সিজিপি এর জন্য, সিজিপি 3.997 এরকম ছিল। উনি কিন্তু হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার ছিল যখন ভার্সিটি থাকতো। সো অনেক ভালো কন্টেস্টেন্ট করতো। আরো অনেকেই আছে,
অনেক সিনারি আছে যে অ্যাটলিস্ট 3.78 এগুলো ইজিলি মেনটেন করা যায় ভালো মতো কন্টেস্ট করলে প্লাস সিজি রাখলেও। সো অনেকেই আছে যেটা করে কিছুই করে না, 1-1 1-2 হচ্ছে খুব চিল ভাবে কাটায় দেয় ভার্সিটি লাইফে। এরপর হচ্ছে 2-2-1 2-2 তাই সে একটু চিন্তা ভাবনা হয়, আর থার্ড ইয়ারে গিয়ে বেশি চিন্তা ভাবনা হয় যে আমি তো আসলে সিজিও নাই, আমার তো আসলে কোডও নাই, এখন আমি কি করব, আমার তো কিছুই নাই। এরকম দুই নৌকা ইয়ে হয়ে যায়, মাঝখানে পড়ে যায় আর কি, যে আমরা আসলে এবার কোন দিকে যাব, সিজি উঠানো ট্রাই করব নাকি কন্টেস্ট করা ট্রাই করব, খুব ইয়েতে পড়ে। এই জন্য আসলে সিজি আসলে সিজি জায়গায়, কন্টেস্ট আসলে কন্টেস্টের জায়গায়। আমার আসলে মোট কথা আসলে আমার একটা দিকে ভালো হইতেই হবে, যদি আমি দুইটাতেই খারাপ থাকি তাহলে তো আসলে হলো না। কারণ সিজিপিএ ভালো থাকলে অ্যাটলিস্ট আমি কোনো একটা ইউনিভার্সিটির টিচার হিসেবে জয়েন করতে পারবো, বা আমি হচ্ছে চাইলেই কম সিজিপি হইলে করা যায়, যদিও আমি হচ্ছে দেশের বাইরে হচ্ছে মাস্টার্স বা পিএইচডি করতে যেতে পারবো, আমি আসলে খুব ইজিলি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফান্ড পাবো। এই জিনিসটা আসলে সিজি পাইলে, সিজি বেশি থাকলে এই জিনিসটা খুব হেল্পফুল। বাট সিজি বেশি না থাকলে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি নলেজ থাকে তাহলে হচ্ছে কিন্তু ওই জব পাওয়াটা ইজি। সো এই জন্যই সবাই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আসলে একটু চিন্তা করে যে আমার আসলে কোন সাইডে যাওয়া উচিত। সো এই জন্য হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে এই জিনিসটা আসলে, যেহেতু তোমরা সবাই ফার্স্ট ইয়ার থেকে এই জিনিসটা আসলে ফিক্স করে ফেলা উচিত। অবশ্যই সিজিপিএ জায়গায়, এটা আমি আগে বলতেছি যে সিজিপিএ পরীক্ষার আগে বা এই কুইজের আগে আমি পড়ে সিজিপিএ তোলা সম্ভব। আর যে ফি টাইমটা পাবো ওই ফি টাইমে হচ্ছে আমি যদি কন্টেস্ট করি তাহলে হচ্ছে আমি এই কন্টেস্টের দিকেও ভালো থাকবো। সো আমার যদি অনেক কিছু চিন্তা ভাবনা করে না যে দেশের বাইরে যাবো না, দেশেই কোনো একটা ভালো জব করব, আর পিএইচডি করা মাস্টার্স করা দেশের বাইরে গিয়ে সবসময় তো সবাই ফান্ড পায় না, সো অনেক টাফ। সবাই যারা একটু হোমসিক, যে দেশের বাইরে যাইতে চায় না অনেক সময়, তাদের জন্য এটা টাফ। অনেকে আবার যাইতে চায়, তো তাদের জন্য হয়তো এটা ভালো জিনিস। আচ্ছা, আমাদের মনে হয় এই ইয়েতে 200 মানুষ হয়ে গেছে, 100 মানুষ হয়ে গেছে, এই জন্য নতুন মেম্বার জয়েন করতে পারতেছে না, লিমিটেশন আছে 100। অপু, এটা তো জানো না এটা যে 100 লিমিটেশন আছে আমাদের? এই জন্য মনে হয় আর কি কেউ জয়েন দিতে পারতেছে না। সো আচ্ছা, আমরা ডিসকাশনে আসি। তো এই জন্য আমাদের আসলে যে কোনো একটা জিনিস অ্যাটলিস্ট ভালো থাকতেই হবে, না হলে আসলে দেখা যাবে 4 বছর শেষ, তখন ভার্সিটিকে দোষ দিবা, ভার্সিটি খারাপ। আসলে সিএসসি পড়ার জন্য কিন্তু ভার্সিটি কোনো ম্যাটার করে না। তুমি যেই জায়গায় জব দিবা বা দেশের বাইরে যেতে চাও, কেউ কখনো বলবে না তুমি কোন ভার্সিটিতে থাকছো, বলবে হয়তো বা, কিন্তু তোমার জানার জন্য বলবে। কিন্তু তোমার যে জব পাওয়া, এটা কিন্তু ভার্সিটির উপর ডিপেন্ড করে না, অন্যান্য ডিপার্টমেন্টের জন্য ম্যাটার করে, সিএসসির জন্য ম্যাটার করে না। কারণ সিএসসি পুরোপুরি স্কিল, তুমি যদি ভালো স্কিল থাকে যে কেউ তোমাকে নিতে বাধ্য। তোমার ইউনিভার্সিটিতে আসছো নাকি কোনো কলেজ থেকে আসছো, এটাও ম্যাটার করে না যদি তোমার ভালো স্কিল থাকে। এই জন্যই যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আমার যে সাজেশনটা থাকবে, যে হচ্ছে আমাদের উচিত খুব ভালো সিজিপিএ হলে, সেটা আমার যদি ওরকম সিচুয়েশন থাকে যে আমি দেশের বাইরে যাবো, ভাবে সেটেল হবো, আমি পিএইচডি করবো, তাহলে হয়তো বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ না আসলেও চলবে। কিন্তু যদি দেশের মধ্যে কোথাও ভালো পজিশন যেতে চাও, ভালো সফটওয়্যার কোম্পানিতে যেতে চাও, তাহলে অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত। আচ্ছা, কিভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা এই ডিসকাশনে যদি আসি, যে অনেকগুলা, এই যে দেখো যে তোমাদের যারা সিএস ডিপার্টমেন্টের আছো, 4-1 4-2 ভাইরা কিন্তু 1-1 এ ক্লাস নেয়, যারা 1-1 আছে তাদের জন্য ক্লাস নেয়, তাদের বিভিন্নভাবে গাইডলাইন করে ভার্সিটিতে, যে কিভাবে সি প্রোগ্রামিং কোর্সটা পুরোটাই মনে শেখায়, তো ওইখানেও শিখতে পারো। আবার এই যে ধরো এখন, আচ্ছা প্রোগ্রামিং ক্লাব নিয়ে বলি, আমাদের প্রোগ্রামিং ক্লাব 2022 সালে শুরু হয়েছে। আমি ছিলাম ওই ক্লাব, আমি আর আমার একটা ফ্রেন্ড, আমরা দুজন মিলে আসলে অনেক কষ্টে ম্যানেজ করে ক্লাবে প্রোগ্রামিং ক্লাবটা চালু করতে ভার্সিটিতে। আমি ছিলাম ওই ফাউন্ডিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, আর সোয়েব ছিল ওই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। আমরা দুজন মিলে আসলে অনেক আগে অনেকে চেষ্টা করছিল ভার্সিটিতে একটা প্রোগ্রামিং ক্লাব করার জন্য, বাট আসলে অনেক অবস্টাকলের জন্য আসলে হয় নাই। দেন আমরা আসলে ফাইনালি ওইটা আসলে ভার্সিটি শুরু করছিলাম। সো আমরা আসলে এটা করছি হচ্ছে যাতে অ্যাটলিস্ট এই জিনিসটা একটা, আমরা যে এই জুনিয়র লেভেল যারা আছে বা ভার্সিটি অন্য যারা আছে যে কন্টেস্ট করতে চায়, আমরা যাতে অ্যাটলিস্ট ক্লাব থেকে একটা গাইডলাইন সবাইকে দিতে পারি, একটা গাইডলাইন সবাইকে প্রোভাইড করতে পারি, যে আচ্ছা কেউ কারো যদি কোনো হেল্প লাগে, অনেক সময় অনেকেরই যে কন্টেস্ট করতে করতে অনেক সময় একটা গাইডেন্স থাকে না, যে আমি আসলে কোন ট্র্যাকে যাব, আমার আসলে কি করা উচিত, কোন প্রবলেমগুলো সলভ করা উচিত। আমি ভার্সিটি রিপ্রেজেন্ট করতে চাই, বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে চাই ভার্সিটির হয়ে, সেই ক্ষেত্রে আমি আসলে কি করা উচিত।
আমি কোন গাইডলাইন যাবো, এগুলোর জন্য আসলে আমরা যেটা ফিল করছি যে আসলে ভার্সিটিতে একটা ক্লাব হওয়া দরকার, এবং এই প্রোগ্রামিং ক্লাবের থ্রুতে হচ্ছে যারা যারা কন্টেস্টে ভালো, প্রোগ্রামিং এ ভালো, তারা আসলে এই ক্লাবে থাকবে, এবং যাদের জানার ইচ্ছা আছে, যা অনেক কিছু আছে, সেগুলো যাতে আমাদের এই ক্লাবের মাধ্যমে যাতে সবাই জানতে পারে। আর তাছাড়া আমরা বিভিন্ন ইভেন্ট করব ক্লাবের মধ্যে থেকে, এসব ইভেন্টে পার্টিসিপেট করে যাতে সবার স্কিল গুলো আরো বেশি ডেভেলপ পায়, এবং যাতে সবাইকে অ্যাটলিস্ট কিছু একটা পুরস্কার বা এরকম ইভেন্ট গুলো বেশি বেশি করতে পারি, যাতে সবাই ইন্সপায়ার হয়, ইন্সপিরেশন থেকেই যাতে সবাই আরো বেশি ভালো করতে পারে। ন্যাশনাল ওয়াইজ কিন্তু হচ্ছে প্রতি মাসে বা 2-3 মাস পর পরই হচ্ছে অনেকগুলো এরকম প্রোগ্রাম কম্পিটিশন হয় ন্যাশনাল ওয়াইজ। হ্যাঁ, শহীদুল কিছু বলবা? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শাকিল আহমেদ ভাইয়া ইউকে লন্ডন থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলম, অনেকদিন পর। জি ভাই, অনেকদিন পর। আচ্ছা। তো আমরা একটু ডিসকাশন করতেছিলাম যে আসলে কেন আসলে প্রোগ্রামিং কন্টেস্ট করা উচিত। তো এখানে হ্যাঁ, দেখো, আমি এটার জন্য আসলে আমি ইভেন্ট আমার চোখে পড়ছে, কারণ আমি জয়েন করতে চাচ্ছিলাম। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা তারাই আছে বেসিক্যালি, আর সেকেন্ড থার্ড ইয়ারে কয়েকজন আছে তারা ক্লাবের আসলে রিপ্রেজেন্টেটিভ, এরা আছে মেইনলি আসলে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে। ক্যারি অন। আমি কিছুক্ষণ থাকবো আসলে। দ্যাটস ফাইন। আমি বলতে চাই, সো আমি আসলে অনেকক্ষণ ধরে বলছি, আমরা আসলে হয়তো আমরা পরে কন্টিনিউ করি, যেহেতু আপনার একটু টাইমের ইয়ে আছে। আপনি ভাই তাহলে কন্টিনিউ করেন, আমি আসলে বেসিক জিনিসগুলো সবাইকে আইডিয়া দিচ্ছি আর কি। রাইট। আমাদের অডিয়েন্স হচ্ছে যে যারা আসলে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ জয়েন করতে চায় আসলে আসন্ন থেকে, এটা করে লাভটা কি? আমি যদি এটা বুঝি যে আমাদের মানে আজকের প্রোগ্রামের মেইন এজেন্ডা হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছে শাকিল আহমেদ। আমি অস্ট সিএসসি 27 ব্যাচের। আমি আসলে অনেক বলা যায় যে কারেন্ট ব্যাচ কত জয়েন করলো আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি পাস করছি অলমোস্ট প্রায় 10 বছর হয়ে গেছে। 2015-এ আমাদের আগস্টের দিকে আমাদের আসলে ব্যাচটা শেষ হয়। তো এই জায়গায় আসলে অনেক 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 বড় সময় গ্যাপ। এরপরও আমি কিছুদিন আসলে ভার্সিটি যখন ছিলাম তখন আমি ভার্সিটির পক্ষ থেকে প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, এবং তারপর আমি যখন ভার্সিটিতে ফাইনাল ইয়ারের দিকে ছিলাম তখন আমি অ্যাকচুয়ালি আমি ইমিডিয়েটলি আসলে জবে জয়েন করিনি। আমি প্রথম জবে জয়েন না করার কারণে, যেটা আমার আসলে লাস্ট আইসিপিসিটা টার্গেট ছিল সিরিয়াসলি করার, তো এটার জন্য আমার আসলে ভার্সিটি কিছুদিন আমি ট্রেনারও ছিলাম। তো আমি যখন আসলে স্টুডেন্ট ছিলাম তখনও আমাদের যারা সিনিয়র থাকতো তারা আসলে ক্লাস নিত। কিন্তু এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় যে আসলে কিভাবে কন্টেস্টে ভালো করতে হয়, এটা মেবি আমি এখন আর রাইট পজিশনে নাই। কারণ আসলে অনেকদিনই আসলে কারেন্ট কি ধরনের প্রবলেম সেট হয়, প্লাস আসলে চ্যাটজিপিটি ধরনের সাইট আসার পর এখন কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে ডাইমেনশনটা, এটা ডেফিনেটলি ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের সময় যেহেতু আসলে চ্যাটজিপিটির মতো বা কার্সর বা এই ধরনের কোনো সাইট ছিল না যেখান থেকে আসলে আমরা জিনিস শিখতাম। সো আমার ক্ষেত্রে আমার কাছে লাগে না যে আমি বেস্ট পারসন যে আসলে এটা গাইড করা যায়, কিভাবে ভালো করা যায়। আচ্ছা, ফার্স্ট আমি কিছু মোটিভেশন বলি। আমি আসলে রিসেন্টলি অনেকদিন পর আমি আসলে এসএমআইসিপিসি রেজাল্টটা জানলাম। আমাদের অস্ট রেজাল্ট খুবই খুবই বাজে হয়েছে। এটা খারাপ কিছু না, আসলে বাজে মাল্টিপল কারণে হতে পারে। তো জিনিসটা দেখার পর আমার জিনিসটা মনে হচ্ছে যে আসলে সামহাও হয়তো বা স্টুডেন্টরা মোটিভেটেড হইতেছে না যে কেন প্রোগ্রামিং কন্টেস্ট করা উচিত, বা আমাদের আসনুল্লাহ কেন তো খারাপ করতেছে। যেহেতু আমি রিসেন্টলি জানি ব্র্যাক বা অন্য কিছু ইউনিভার্সিটি আসলে খুব ভালো করতেছে। কুমিল্লা ইউনিভার্সিটি একটা দেখলাম 4th হয়েছে এই বছর রিজনাল কম্পিটিশনে। স্বাভাবিকভাবে অ্যাকচুয়ালি এখন প্রোগ্রামিং কন্টেস্ট আসলে অল্প কতগুলো ভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নাই। যেমন আমার ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট একসময় খুব ভালো করতো, পরে যখন আমরা কন্টেস্ট করতাম তখন শাহজালাল জয়েন করে, শাহজালাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এবং আমি যখন ছিলাম আসলে তখন মনে হয় না বুয়েটও আসলে কোয়ালিফাই করতে, বাট বুয়েট তার আগে অনেক বছর, তার অনেক টানা 15-16 বছর মনে হয় এসএমআইসিপিসির কোয়ালিফাই করে। তো তারপর একটা চেঞ্জ হয়, আমাদের ভার্সিটিও কিছু ভালো রেজাল্ট করে। আমি যে বছরটা করি, আমি আমার টিম না, বাট আমাদের আরেকজন ছিল সানিম, তারপর অনেক নাম থাকতে পারে, সানিম, তারপর হচ্ছে যে হাসিব এবং অর্ণব, তাদের টিমটা 6th হয় রিজনাল। এমন আমার জানা মতো এই টিমে বি বেস্ট পারফরমেন্স আসনুল্লাহতে।
এবং তাদের আসলে কোয়ালিফাই করার মতো ক্যাপাবিলিটি ছিল যে মানে একটা প্রবলেম হয়তো এডিশনাল সলভ করতে পারলেই তারা হয়তো 2 বছরই কোয়ালিফাই করতে পারতো। না, আমার কাছে যে জিনিসটা লাগে যে আসলে এই মানে কন্টেস্টের জিনিসটা আসলে একটা কালচার বিল্ড করার একটা ব্যাপার থাকে তো। সো এবং যারা প্রাইভেট ভার্সিটিতে যারা আমরা আসলে পড়াশোনা করি, তো এটা আসলে খুব লম্বা, মানে এটা আসলে খুব ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট জিনিসটা আসলে, মানে আমি এখন দেখতেছি ব্র্যাক ইউনিভার্সিটি বা আইইউটি তারাও রিসেন্টলি অনেক ফ্রিকোয়েন্টলি ভালো রেজাল্ট করতেছে। তো ব্র্যাক বা আইইউটি বা তাদের যে কালচার, আমাদের কালচারটাও যে খুব একটা ডিফারেন্ট তাও না, তো এটাও আসলে ভালো করা উচিত। আচ্ছা, আমি মনে হয় অন্য দিকে চলে যাচ্ছি, মানে আমার আমার আসলে মেইন আজকে যে অডিয়েন্স তারা তো আসলে কন্টেস্ট প্রোগ্রামিং করলে কি লাভ হয় এটার জন্য। আসলে প্রোগ্রামিং কন্টেস্ট করে আসলে কি লাভ হয় যদি আমি বলি, প্রোগ্রামিং কন্টেস্ট করার পর, আচ্ছা আমি আমার পরিচয় দিচ্ছিলাম, আমি এখন কারেন্টলি আসি হচ্ছে যে লন্ডন ফেসবুক মেটা লন্ডন অফিসে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করতেছে। তো আমার কাছে লাগে যে আমি যে আসলে আজকে ফেসবুকের মতো একটা কোম্পানিতে বা মেটার মতো একটা কোম্পানিতে জব করতেছি, তো অনেকাংশে আমি যে কন্টেস্ট প্রোগ্রামিং করছিলাম মানে আন্ডার গ্রাজুয়েটের, এটা আমার অনেক হেল্প করছে। এবং ইন্টারভিউ প্রসেস গুলা বাইরের কোম্পানি গুলাতে, স্পেশালি ফ্যান টাইপের কোম্পানি গুলাতে কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক আসলে মানে অনেকাংশেই অনেক হেল্প করে কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি কেউ করে থাকে। তো স্বাভাবিকভাবেই আমার কাছে লাগে যে আসলে কন্টেস্ট প্রোগ্রামিং করার কারণে আমি পার্সোনালি অনেক বেনিফিটেড হয়েছে, যেটা আমাকে এখনকার কেরিয়ারেও হেল্প করতেছে। যদিও এখন আমি যা কাজ করি তা কন্টেস্ট প্রোগ্রামিং থেকে অনেক অনেক হয়তো বা ডিফারেন্ট। এটা হচ্ছে যে একটা বিষয়। আর তারপর হচ্ছে যে সে মানে কন্টেস্ট প্রোগ্রামিং মানে করার কারণে কেন আমি আসলে যে জিনিসটা আমি এখন কারেন্টলি একটা আমার মানে আমি যেটা দেখি অ্যাকচুয়ালি, মানে দেখি বলতে হচ্ছে যে আমি আসলে ফেসবুকে আমার ফেসবুকে অধিকাংশ ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হয়তো বা সেলস ব্যাকগ্রাউন্ড থেকেই পড়াশোনা করছে, এবং অনেকেই আসলে যারা হয়তো বা ভার্সিটিতে পড়াশোনা করছে এরকমও কিছু কিছু মানুষজন আছে আমার ফ্রেন্ড লিস্টে। এবং বা আমি যেসব গ্রুপের সাথে কানেক্টেড বা যেসব গ্রুপের পোস্ট আমি আসলে দেখি বা পড়ি, তো অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে যেহেতু এখন মানে অনেক কিছু আসলে অটোমেটেড হচ্ছে, এআই খুব মানে অনেক ধরনের সাপোর্ট বা চ্যাট জিপিটি আসার পর অনেক ধরনের অটোমেশনের কাজ চলতেছে, যে আমাদের আসলে ভবিষ্যতের কেরিয়ারটা কি আসলে কম্পিউটার, মানে যারা আমরা পড়াশোনা করতেছি এখন, যখন আমরা কেরিয়ারের ব্যাপারে কথা বলবো আসলে, যখন আসলে কেরিয়ারটা আসলে ওভারঅল আসলে সবার জন্য, এখন আমাদের সময় মানে 100 জন স্টুডেন্ট পড়তেছে এসিতে, এখন আমি জানি না আসলে কতজন আসলে পার সেমিস্টারে আসনাতে গ্রাজুয়েট হয়। যদি এটা চিন্তা করি যে আসলে মানে শুধুমাত্র আসনালা বাদে অন্যান্য যারা যেসব সিসিতেও গ্রাজুয়েট হচ্ছে, এটা সার্টিক পিরিয়ডের কিন্তু আসলে অনেক মানে হিউজ সংখ্যক মানুষজন আসলে প্রতি বছর পাশ করে পার হচ্ছে। এত সংখ্যক যত মানুষজন আসলে পাশ করে বের হচ্ছে অ্যাজ এ ফ্রেশার, তত সংখ্যক জব কি অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশের মার্কেটে আছে কিনা। আমি অনেক বছর মানে প্রায় 3 বছরের উপরে হবে যে আমি ইউকে তে আছি, তো 3 বছরে হয়তো বাংলাদেশে চেঞ্জ হতে পারে, বাট আমার মানে আমার অবজারভেশন ছিল যে আসলে এত কম্পিটিটিভলি এত জব হয়তো বা নাই। কিন্তু আমার কাছে যে জিনিসটা আসলে লাগে, এবং ভবিষ্যতে একটা মানে একটা ফেয়ার যে আসলে ফ্রেশারের জব হয়তো অনেক কমবে, কিন্তু ফ্রেশারের জব যদি কমও মানে নর্মাল একটু এক্সপিরিয়েন্স বা যারা একটু অ্যাডভান্স, তাদের জব কিন্তু অ্যাকচুয়ালি কোনো সময় কমবে না, বা আমার কাছে লাগে না। আমি জানি না, আমি ভবিষ্যতের ব্যাপারে জানি না যে আগামী 5 বছর পর কি হবে বা 6-10 বছর পর কি হবে, কারণ 5 বছর পর ড্রামাটিক্যালি অনেক কিছু চেঞ্জ হতে পারে। বাট আমার কাছে যে জিনিসটা লাগে, যে জিনিসটা যদি আমার প্রসেস যদি ঠিক, যেমন আমি যেটা বুঝি সিএসসি আসলে একটা ফান্ডামেন্টাল একটা কোর্স, ইজ নট অ্যাবাউট আমি নিজেও আসলে একটা প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নিতাম অনেক লম্বা সময় যখন আমি বাংলাদেশে ছিলাম। তখন আমি আমার স্টুডেন্টদেরও বলতাম যে আসলে একটা 4 মাসের একটা সেমিস্টার বা 6 মাসের একটা সেমিস্টার কখনোই অ্যাকচুয়ালি একজন মানুষকে জাজ করতে পারে না যে একটা ওই কোর্স থেকে সে আসলে কতটা জিনিস আসলে শিখলো। কিন্তু আমরা যতই বড় হই না কেন বা যতই আমরা জবে লাইফে ঢুকি না কেন, এবং আমার ভার্সিটি লাইফে আমার যত কোর্স করা লাগছে, তো যদি বলো আমার ডে টু ডে লাইফে কি এত কোর্সের নলেজ আমার প্রয়োজন পড়তেছে, এত নলেজ আমার প্রয়োজন পড়তেছে না। এখন আমার চ্যাট জিপিটি বা এই ধরনের যারা সাইট রয়েছে, তো সব ফান্ডামেন্টাল নলেজ কি আমার সাথে থাকার প্রয়োজন?
থাকারও তো প্রয়োজন নাই, কারণ আমি যদি বেসিক যে জিনিসটা জানি আমি তো চাইলে ওই ধরনের সাইট থেকে খুব কম সময়ের মধ্যে ওই জিনিসগুলো আমি আসলে জানতে পারবো। কিন্তু মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আসলে কিরকম এক্সপিরিয়েন্স ব্যাপারটা খুব হেল্পফুল। মানে আমরা আসলে সবসময় আমরা বুঝতে পারি না যে আসলে কিরকম। যেমন আমার বর্তমান বয়স হচ্ছে আমি অলমোস্ট 34, 33। সো আমার বয়সটা আমি বলে দিলাম, তো আমি অনেক সিনিয়র। তো আমার কাছে জিনিসটা লাগে যে আসলে যদি আমি আমার লাইফটাকে এখন দেখি, তো আমার কাছে লাগে যে আমার যে এখন লাইফটাকে দেখার যে অভিজ্ঞতার মাধ্যমে যে আমার ভিশন, বা আমি এখন আমার লাইফটাকে আমি যেভাবে আসলে ডিল করি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার যদি আসলে ওই নলেজটা থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু যেগুলো আমি ধারণা আমি ভুল করছি ওই জিনিসগুলো হয়তো আমি ভুল করতাম না, অন্যভাবে ডিসাইড করতাম। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমার খুব ইচ্ছা ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম, কন্টেস্ট প্রোগ্রামিং করতাম, যে আমাদের থেকে যে আসানুল্লাহ থেকে হয়তো বা এসএম আইসিপিসি তে আমাদের কোন একটা টিম কোয়ালিফাই করবে। এটা আমার খুব ইচ্ছা ছিল, যে এটা অনেক ভার্সিটিতেই কোয়ালিফাই করছিল কিন্তু কখনোই আসানুল্লাহ থেকে কোয়ালিফাই করে নাই। এবং আমরা যখন প্রোগ্রামিং কন্টেস্টটাকে খুব সিরিয়াসলি করা শুরু করছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে না, একটা জিনিস যদি কোনো কিছু করা লাগে, যে এরকম কিছু করা হচ্ছে যে জিনিসটা আসলে কখনোই হয় নাই আসানুল্লাহর ক্ষেত্রে, কখনোই যেহেতু এসএম আইসিপিসি তে কোয়ালিফাই করে না, স্টিল টুডে ইজ ট্রু। সো ভবিষ্যতে যদি কেউ না কেউ বা কোনো না কোনো টিম যদি কোয়ালিফাই করে, যারা কোয়ালিফাই করবে তাদেরকে হয়তো বা আসানুল্লাহ সব স্টুডেন্টরাই আসলে অ্যাজ এ ভবিষ্যতে হয়তো বা মোটিভেশনের জন্য নিবে বা ফলো করবে, বা তারা কি করছে তাদের সবাইকে জানতে চাবে। এই কাইন্ড অফ লাইফ বা ইভেন যদি এটা আমি বাদ দিই, যদি আমাদের লাইফটাকে যদি আমি দেখি, লাইফটা যখন আমি আরো অনেক সিনিয়র হব, যখন হয়তো আমি মানে লুক ব্যাক করবো, যখন হয়তো আমার মানে অনেক বেশি অ্যাচিভ করার সুযোগ কমে যাবে, তো আমি চিন্তা করবো যে আমি লাইফে আমি আসলে কি করছি। তখন আমি যদি চিন্তা করি যে এরকম যারা ভবিষ্যতে হবে, যে আমি আমার ভার্সিটি থেকে আমি ওয়ার্ল্ড ফাইনালের মতো একটা কম্পিটিশনের মধ্যে কোয়ালিফাই করছে, বা আমি আর ইভেন ইটস নট অ্যাবাউট জাস্ট ইউনিভার্সিটি, মানে আসানুল্লাহ মানে এটা তো কাইন্ড অফ মানে বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করা, কারণ বাংলাদেশ থেকে 3-4টা বা 3টা থেকে বা 2টা টিম অ্যাকচুয়ালি কোয়ালিফাই করার সুযোগ পায়। তো ওই বছর হয়তো বা সবাই দেখে যে বাংলাদেশ থেকে কোন টিম গুলা কিরকম করতেছে। তো স্বাভাবিকভাবে এটা আসলে অনেক বড় বিষয়, এবং যেই ধরনের নেটওয়ার্কিং আসলে এক্সিস্ট মানে শুরু হয় ওই জিনিসটা করা যায়। আমি আসলে খুব মানে গা ছাড়া কথা বলতেছি, কারণ আমি নট প্রিপেয়ার্ড। আমি আসলে আমি কালকেই দেখছি যে এরকম একটা ইনিশিয়েটিভ হচ্ছে, এবং আমি আমার বলা যায় আমি আজকে থেকে আসলে ছুটিতে আছি, আমি আগামী 10 দিন পর। কিন্তু ছুটিতে থাকার পর আমি আসলে আমার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতেছি, আগামীকালকে আমি আমার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করবো। আমি যথেষ্ট বাসাও কাজ আছে, এবং প্লাস হচ্ছে আমি আসলে অনেককেই চিনি না যারা কন্টেস্ট করে। আমি আলমকে চিনি ডেফিনেটলি, আরো কিছু মানুষের সাথে আমার হয়তো ফেসবুকে ফ্রেন্ড আছে, কিন্তু আমি আসলে চিনি না সবাইকে। তো আমি জানতে চাই, আমরা যখন বাস করতাম আমাদের এখানে একজন টিচার ছিল, মানে তোমাদের টিচার ছিল, আমার জুনিয়র, শিবলি। তো শিবলি এখন ইউএসএ তে চলে আসছে। তো আমি প্রথম যখন আমি রেজাল্টটা দেখি তখন আমি শিবলিকে নক দিই যে কি হইলো বা কিরকম। তখন শিবলি খুব ডিসঅ্যাপয়েন্টে অনেক মানে হতাশার কথা বললো যে ভার্সিটি মানুষজন এখন একটু ডেডিকেটেড না, বা অনেকটা কালচারটা খুব একটা বিল্ড করতেছে না। তখন আমার কাছে তখন আমি আমার লুক ব্যাক করছিলাম যে আমি কি করতাম, আমিও কন্টেস্টে খারাপ করতাম, তখন আমারও খারাপ লাগতো। মানে অনেক সময় অনেক ধরনের চিন্তা করতাম, বাট এমনি মেইন পয়েন্ট জিনিসটা হচ্ছে যে যারা এবার রিজনালে পার্টিসিপেট করছে তাদের অনেক হয়তো বা খারাপ লাগতেছে, তাদের সাথে কথা বলে তাদেরকে মোটিভেটেড করা এবং চিন্তা করা যে আসলে কিভাবে ভালো কন্টেস্ট করা যায়। কিন্তু আজকের যে ওয়েবিনারের সেমিনার হচ্ছে কন্টেস্ট করলে কি হয়। তো ফার্স্ট অফ অল কন্টেস্ট করলে খুব মানে ভবিষ্যতে নেটওয়ার্কিং ক্রিয়েট হয়, এবং যারা আমি যদি বলি আসলে আমি টু বি অনেস্ট, আমি মানে আমাদের মনে হয় ফেসবুকে লন্ডন অফিসে প্রায় 18 থেকে 19 জনের মতো মনে হয় আছেন। অনেকেই আমি চিনি, যাদেরকে আমি চিনি আসলে প্রোগ্রামিং কন্টেস্ট করার কারণে। সো মানে একটা হিউজ পোর্শন বা নাম্বার অফ পার্সেন্টেজ অফ পিপল যারা প্রোগ্রামিং কন্টেস্ট করতো আমার সময় বা আমার একটু জুনিয়র, তারা সমসাময়িক সময় আসলে ফেসবুকে জয়েন করছেন। তারা অধিকাংশই হয়তো বা আমরা কোনো না কোনো ভাবে, নট নেসেসারি সবাই আসছে আমাদের। বাই দ্য ওয়ে, আমাদের
রেজানুল ইসলাম মারুফ ভাই 09 HSC 25 অস 25 উনিও ফেসবুকে অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, উনি আসলে ইউএসএ তে আছেন। তো মারুফ ভাইও কিন্তু আমাদের সাথে প্রোগ্রামিং কন্টেস্ট করতে, মারুফ ভাইয়ের সাথে আমি অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করছি। তো তো এটা আমার কাছে লাগে যে আসলে খুব বড় একটা অপরচুনিটি। আচ্ছা, আমি আরো যদি বলি কন্টেস্ট করার পর কি হয়, এখন জিনিসটা অপরচুনিটি আসলে কমে গেছে। আমাদের এখানে একটা গুগলের কম্পিটিশন হতো, তো আমি যখন ভার্সিটির স্টুডেন্টে ছিলাম তখনই আসলে আমি গুগলে ইন্টারভিউ দিই, এবং আমাদের মনে হয় ভার্সিটি থেকে 6 জন ইন্টারভিউ দেয় 2015-এ, এবং 2016-এও আমি একটা ইন্টারভিউ দিই গুগলের সাথে। বাট তারপর আমি মোটিভেশন পাই না, বাট আমি এটা কন্টিনিউ, মানে মোটিভেশন পাই না, বা আমি তখন ভাবতাম যে হয়তো বা মানে অ্যাবভ মাই লিগ অর সামথিং, আমি পড়াশোনা করতে যাবো হয়তো পিএইচডিতে, সামহাও কোনো কারণে জিনিসটা নিয়ে আমি আসলে লেগে থাকি নাই। এই কারণে আমি আসলে অনেক পরে জয়েন করছি, মানে আমার যারা কম্পিটিশন করতো বা যাদেরকে আমি চিনতাম, তো অনেকেই দেখছে যে আসলে গুগল বা ফেসবুক, স্পেশালি গুগল বা ফেসবুকে বেশি সংখ্যক মানুষজন জয়েন করতো। তারা 2017-2018 জয়েন করছে। আমি আসলে 2021-এ গিয়ে জয়েন করি। আমি 2015-এ আমার লাস্ট রিজনাল কম্পিটিশন, বা রিজনাল করার পর যদি আমি 6 বছর পর যদি দেখি, প্রায় 5 বছরের বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ক্যারিয়ার ছিল। তো আমার কাছে লাগে যে আমি আসলে এখানে অনেক কিছুতে আমি হয়তো বা সঠিক সিদ্ধান্ত নিই নাই আমার ক্যারিয়ারের দিকে, এই কারণে আমি হয়তো আমার ক্যারিয়ারে কিছুটা পিছিয়ে আছি এখন। কিন্তু এটা সত্য যে আসলে আমি যদি দেখি যে যারা প্রোগ্রামিং কন্টেস্ট করতো, যাদেরকে আমি চিনি, অধিকাংশই দেখা যায় যে ওই ধরনের ইয়ার মধ্যে আছে। আচ্ছা, আমি যাই হোক, আমি মনে হয় খুব বেশি সময়ের মধ্যে থাকবো না। কারো যদি কোনো কোশ্চেন থাকে, এটা মেবি আসলে বেস্ট হয় যে আমি যদি 3-4টা থেকে 5টা কোশ্চেনে আনসার দিতে পারি, দ্যাট মে বি ইউজফুল। তোমরা কারো তারপর যারা মেসেজে লিখে দিতে পারো, এখানে মেসেজ আছে। এবং আলমের সাথে যারা শোয়েবের জয়েন করার কথা, আমি শোয়েবকেও চিনি। তো শোয়েব আছে কিনা আমি জানি না, শোয়েব যদি থাকে তো শোয়েবকেও হাই। তো তো ওদেরকে, মানে ওরা আসলে অনেক ভালোভাবে গাইড করতে পারবে যে কিভাবে ভালো করা যায় প্রোগ্রামিং কন্টেস্টে, কারণ খুব রিসেন্ট কন্টেস্টেন্ট। তো আমি অনেকদিন হয়ে গেছে আসলে প্রোগ্রামিং কন্টেস্টের সাথে যুক্ত নাই, তো আমি আসলে গাইড করতে পারবো, কিন্তু আমি মোটিভেশন দিতে পারি যে আমি একটা জিনিস আমি বলতে পারি যে এটা যদি কেউ কখনো না ভাবে যে আমি আসলে আর্সেনাল থেকে পড়াশোনা করতেছি, প্রাইভেট ভার্সিটিতে পড়ি, তার মানে হচ্ছে যে আমি হয়তো বা কখনোই বুয়েটে যারা পড়াশোনা করতেছে বা ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভালো ভার্সিটিতে যারা পড়াশোনা, ভালো ভার্সিটি ইজ নট দ্যাট ওয়ার্ড, মানে আর্সেনালও খুব ভালো ভার্সিটি, এবং সিসি তে আসলে ভার্সিটি আসলে ম্যাটার করে না। তাদেরও আসলে খুব এইমটা হাই হওয়া উচিত যে আমি আমার মানে ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্টও আমার ভার্সিটিতে থেকে যদি আমি রিপ্রেজেন্ট করার সুযোগ পাই, আমি খুব ভালো করবো, আর রিজনালও ভালো করবো, প্লাস ইভেন কোনো সময় যদি সুযোগ থাকে দেন আমি হয়তো কোয়ালিফাই করবো। আরো কিছু অনলাইনেও কিছু ভালো সাইট রয়েছে, যেমন কোডফোর্স, কোডশেপ, অনেকেই করে। কোডফোর্সেও রেড কোডার হওয়া, কোডফোর্সে খুব সময় গ্র্যান্ড মাস্টার, টপ কোডার ছিল আমাদের সময়, এখন টপ কোডার হয়তো কেউ অনেকজন করে না। টপ কোডারে যারা গ্র্যান্ড মাস্টার হন বা কোড ফোর্সে যারা গ্র্যান্ড মাস্টার হন, কোড শেপও খুব সম্ভবত এখন রেটিং দেয়। তো এখানেও যদি খুব হাই পজিশনে যাওয়া যায় তাহলে আসলে খুব ভালো। যেমন আমি কোড শেপের কথা বলতে পারি যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সানিম ছিল, সানিম আরু ভাই, ওনারা অনেক বাংলাদেশিদের মধ্যে অনেক সেকেন্ড বা থার্ড এরকম পজিশনে গেছিলেন। তারপর কোড ফোর্সেও রেটিং এ খুব সম্ভবত সানি বা মারুফ ভাই কোন সময় টপ 10-এ ছিলেন। আমিও খুব সম্ভবত 13 বা 14 এরকম, মানে আমার যখন খুব পিক ছিলাম, বা আমি আসলে অনেক কন্টেস্ট করতাম, আমি আসলে খুব ইন্ডিভিজুয়ালি খুব ভালো রেটিং করতাম, কিন্তু আমি আসলে খুবই কন্টেস্ট করতাম। যেমন আমার সম্পর্কে আমি বলতে পারি যে আমি অ্যারাউন্ড 300+ মনে হয় কোড ফোর্সে কন্টেস্ট করছিলাম, এবং তৎকালীন সময় বাংলাদেশের থেকে মনে হয় সব থেকে বেশি কন্টেস্ট, মানে সংখ্যায় কন্টেস্ট করার পার্সন ছিলাম আমি। অনেক সময় অনেকে আমাকে এই কারণে চিনতো, আমার একটা ব্লগ ছিল, পরবর্তী সময় অনেকেই আমাকে বলতো যে আমার ব্লগ থেকেও তার অনেক বেনিফিটেড হয়েছে, স্পেশালি লাইট ওজিতে অনেক 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 কম্পিটিশন, মানে অনেক কন্ট্রিবিউট করছিলাম লাইট ওজি, খুবই ভালো সাইট বাংলাদেশি কন্টেস্টের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্ষেত্রে থেকে আমি যেটা বলতে পারি যে কন্টেস্ট করার কারণে আমি অনেক নেটওয়ার্কিং এর সুযোগ পাইছি, এবং পরবর্তীতে যখন আমি বাইরে ইন্টারভিউ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি তখন আমি, আচ্ছা আমার একটা কল আসছে, ঠিক আছে, আমি একটু কলটার জন্য অ্যাটেন্ড করতেছি।
সরি, আমি ব্যাক করছি এবার। আচ্ছা, আমি হয়তো বা 15 মিনিটের মতো থাকবো। আমি হ্যালো, শোনা যাচ্ছে কি কথা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। রাইট। বা ইভেন অ্যাকচুয়ালি আমি জানি যে আমাদের এখানে ভালো ধরনের হোস্ট আছে, সবাই হয়তো কন্টিনিউ করবে পরবর্তীতে। আমি সবাইকে সরি, আমি আসলে বাসা চেঞ্জ করতেছি, তো আমি চাইলেও আমি আসলে ফুল টাইমটা এখানে আজকে থাকতে পারতেছি না। আমার আসলে প্রিপারেশন নিচ্ছি, আমি আগামীকালকে আসলে মুভ করতেছি আমার অ্যাপার্টমেন্ট। তো আমার সিএফ হ্যান্ডেলে মনে হয় শাকিল অস লেখা। তো এটাও আমি বলি, আসলে আমি আমার সবকিছুতে অস লিখে রাখতাম। তো তার কারণটা ছিল হচ্ছে যে মানে আমি ভাবতাম যে আমি খুব ন্যাশনালিস্ট অ্যাজ এ পার্সন। তো আমি আমার ভার্সিটির ব্যাপারেও খুব ন্যাশনালিস্ট। তো আমি ভাবতাম যে আমি যদি খুব ভালো কন্টেস্টে ভালো করি, যাতে কাউকে খুঁজে না লাগে আমি আসলে কোন ভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছি। তো এই কারণে আমি আমার ভার্সিটির ইয়াটা শেষে রাখতাম, এটা কখনো চেঞ্জ করিনি। আমি তখন আসলে যখন আমি শুরু করি তখন আমি হয়তো 1-1 ছিলাম, মানে তখন খুবই ইম্যাচিওর বা একটা শুরু করছি, দেন এটা কন্টিনিউ করে। সবার ক্ষেত্রে তাই হয় আসলে, মানে সিএফ বা সিএফ বা কোর্সশেপ যেটাতেই একটা হ্যান্ডেল করা হয় সেম হ্যান্ডেলেই সে পরিচিত হতে থাকে। তবে অনেকে দেখতাম যে যারা গেমে খুব ইন্টারেস্ট থাকতো, তারা হয়তো গেমিং এ কোনো একটা হ্যান্ডেল ব্যবহার করতো। আচ্ছা, আচ্ছা, আমি আসলে কোশ্চেন দেখতে পাইতেছি না সামহাও। তো যদি আমাকে পড়ে শোনায় যদি কোনো কোশ্চেন থাকে। ভাইয়া একজন প্রশ্ন করছে, মেশিন লার্নিং শেখার জন্য কোডিং কতটা ইম্পর্টেন্ট? আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার না, তো আমাকে আসলে এটা উত্তরটা আসলে হওয়া উচিত না। আহ, যে কোনো সিএসসি ফান্ডামেন্টালে যদি কেউ ভালো করতে চায়, তাকে তো অবশ্যই বেসিক নলেজ সম্পর্কে আসলে তো মানে কোডিং এ ভালো হইলে অনেক বেনিফিট তো তাকে দিবেই আসলে। মানে আমি যদি এটা বলি, যে অডিয়েন্স আছে, কেউ যদি মনে করে যে আমি কোডিং এ ভালো না হয় আমি অনেক ভালো কিছু করবো, দিস ইজ প্রবাবলি নট পসিবল। মানে সিএসসি লাইনে যদি কেউ যে কোনো কিছু ভালো করতে চায়, তাকে আসলে কোডিং এ ভালো করতে হবে। আচ্ছা ভাইয়া একজন প্রশ্ন করছে, একাডেমিকের পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিং মেনটেন করা টাফ হয়ে যাচ্ছে, কিভাবে দুটো একসাথে মেনটেন করা যায়? আসলে এই জিনিসটা মানে আমাদের সময় আমি অনেকে পারতাম, যেমন আমি যেমন উদাহরণ বললাম শিবলিও অ্যাকচুয়ালি আসনা যেহেতু টিচার ছিল, প্লাস ও খুবই ভালো কন্টেস্ট প্রোগ্রামারও ছিল, তো স্বাভাবিকভাবেই এটা তো তার পক্ষে মেনটেন করা খুব ভালোভাবে সম্ভব হয়েছে। আমারও সিজিপিএ খুব একটা খারাপ ছিল না। তারপর আমাদের যারা ছিল, রাজন ছিল, তারাও খুব হাই সিজিপিএ, মাহির বা সানিম, তাদেরও মোটামুটি সবাই আমরা অ্যাভারেজলি খুব মোটামুটি আমাদের 3.5 অ্যাবভ সিজিপিএ ছিল আসলে। 3.5 আমি এই কারণে বললাম যে 3.5 থাকলে মানে প্রাইভেট ভার্সিটিতেও, অন্য প্রাইভেট ভার্সিটিতেও জয়েন করা যায় এজ এ লেকচারার। যেমন আমি সাউথ ইস্টে ক্লাস নিতাম, যদি আমি সাউথ ইস্টে ক্লাস নেওয়া শুরু করছিলাম এজ এ কন্টেস্টেন্ট হিসাবে। আমি কন্টেস্টেন্ট ছিলাম, এবং সাউথ ইস্টের যিনি সিএস ডিপার্টমেন্টের হেড শাহির মঞ্জুর স্যার আসলে কন্টেস্টেন্টদেরকে অনেক এনকারেজ করে ক্লাস নেওয়ার জন্য। তো আমি মুক্ত সফটওয়্যার একটা কোম্পানিতে জব করতাম, তার সাথে সাথে আমি আসলে সাউথ ইস্টের সাথে ইনভলভ হই। মানে একাডেমিকের সাথে যে কন্টেস্ট প্রোগ্রামিং আসলে ভালো করা যাবে না তা না, জিনিসটা আসলে অর্গানাইজ করা উচিত। যে আমি পড়াশোনার ব্যাপারে প্রতিদিন ক্লাসে কন্টিনিউ করবো, প্লাস কন্টেস্টের ব্যাপারেও সিরিয়াস থাকবো। এভরিথিং ইজ পসিবল। মানে এটা জাস্ট হচ্ছে সিনসিয়ার, কেউ যদি সিনসিয়ার হয়, তাও যদি মানে কমিটমেন্ট থাকে, মানে আমি ভালো করবো আসলে, দেন ইটস পসিবল। আচ্ছা ভাই আর বুয়েটে আমি অনেককেই জানি যারা ইসলাম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্টও ছিল, এবং পরবর্তীতে বুয়েটের টিচারও ছিলেন। এরকম আসলে অনেকজনকেই জানি, তো ডেফিনেটলি ডিফিকাল্ট। হ্যাঁ, একজন প্রশ্ন করছে যে সিপি কিছুদিন করার পর আর মোটিভেশন থাকে না, কিভাবে রেগুলারিটি মেনটেন করা যায়? তো এটাই তো বললাম, যে কোনো কিছুতে আসলে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছুতেই সাকসেস পাওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে আমি যেটা বলতে পারি যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটাকে আসলে বার্ডেন হিসেবে দেখা উচিত না। আমি জানি কম্পিটিটিভ প্রোগ্রামে ডেফিনেটলি একটা ডিফিকাল্ট ফেজ থাকে, যে আমি পারতেছি না বা অন্য অনেক ভালো করতে যাচ্ছে। কিন্তু কেউ যদি মানে
প্রপারলি এঙ্গেজড হয়ে যদি কেউ যদি এনজয় করা শুরু করে, যে একটা নতুন জিনিস আমি শিখতেছি বা এরকম একটা প্রবলেম সলভ করতেছি যেটা আমার জন্য আননোন ছিল, মানে প্রবলেম সলভিংটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ এডিকশনের মতো। মানে আমার কাছে লাগে এটা সবাই হয়তো বা